সম্বন্ধ ঘাসি ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে দায় নিতে হবে, যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। সেটার জন্য এই পরিকল্পনা, এই বিপ্লব দেখবে না, এই কাজটাই বাদ করিয়ে দিল সরকার। আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না। তিনজন উপদেষ্টারে আপনি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করান। সচিবালয়ের ভিতরে আগুন লাগছে, ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারেন। সচিবালয়ের ভিতরে আগুন লাগাটা সন্দেহজনক। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, এর বিশেষ তদন্ত নেন আর আপনার তিনজন উপদেষ্টারে আপনি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করান। দেশ কি সকল দেশের রানী হয়ে ভুল করছে? সবসময় নিজের দেশের শাসকদের মাধ্যমেও ধর্ষিত হবে, বিশ্বের কূটনৈতিক আগ্রাসনের মাধ্যমেও ধর্ষিত হবে। বাংলাদেশটাকে কি পাইছেন কি আপনারা? জনগণ তো সেদিনই বোকা হয়ে গেছে যেদিন এদেশ থেকে লিডার চলে গেছে আর সন্ত্রাসীরা এসে শাসক হিসেবে আমাদের মাথার উপরে এসে বসেছে। সেদিনই এদেশের মানুষ, এদেশের জনগণ বোকা হয়ে গেছে, বোকা বনে গেছে। এখন আর নতুন করে কি বোকা বানাবেন? কয়েক মাস আগে যারা মেট্রো রেলে আগুন দিছে তারা আজকে আপনার সচিবালয় সুরক্ষিত রাখবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? নাম তার সাথে জড়িয়েছে এবং যা যা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি জনাব হযরত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে কথা বলতে চাই। আসলে ওখানে কি ঘটেছে আমরা এর মধ্যে জেনে গেছি এবং এর অনেকগুলো ডাইমেনশন আছে। প্রথম ডাইমেনশনটা একটু বলে নেই, সেটা হলো আমাদের দেশের মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ করেনি, which is very surprising। একটা মিডিয়ার ওপরে যে ধরনের ঘটনা ঘটেছে, সাংবাদিকদের চাকরিচ্যুতির কথা এসছে, সেটা এই দেশের কোনো মিডিয়া পাবলিশ করেনি। আমাদের দেশের মিডিয়া এখনো মানে সিদ্ধান্তহীনতা বা আমরা এভাবে বলবো আত্মবিশ্বাসহীনতায় ভুগছে বা সাহসের অভাবে ভুগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। সম্বন্ধ ঘাসি ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে দায় নিতে হবে, যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। সেটার জন্য এই পরিকল্পনা, এই বিপ্লব দেখবে না, এই কাজটাই বাদ করিয়ে দিল সরকার। আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না। আমাদের তিনজন উপদেষ্টারে আপনি 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করান। সচিবালয়ের ভিতরে আগুন লাগছে, ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারেন। সচিবালয়ের ভিতরে আগুন লাগাটা সন্দেহজনক। দেশের হৃদপিণ্ড সচিবালয়ে আগুন দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান জল্পনা কল্পনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমন্বয়ক হাসিবের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সচিবালয়ের আগুন সম্পর্কে তারা অবগত হন। কিভাবে এত রাতে সর্বপ্রথম সমন্বয়ক হাসিব এই ঘটনা জানতে পারেন, বিষয়টি নিয়ে উত্তল ঢাকার রাজপথ। সম্বন্ধ ঘাসি ভাইয়ের ফেসবুক লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল। তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের বিষয়ে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে। এদিকে দেশের সাধারণ জনগণ জানিয়েছে, একের পর এক অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি, খুন, গুম, রাহাজানি বৃদ্ধিতে এই সরকারের ভূমিকা সর্বোচ্চ পর্যায়ে, যা জুলাই গণ অভ্যুত্থানকে একটি ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রয়োজনে আবারও রাজপথে নামবো এমনটাই হুঁশিয়ারি করছেন। স্পষ্ট ভাষায় বলেছি, গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল, গতকালকে যারা অফিস করে চলে গেছে, প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইনের আওতায় যদি না আনে, তাহলে আমরা আবার জুলাই আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছে, আবার আমরা কিন্তু এখনো রাস্তা থেকে যাইনি। আমরা এখন কিন্তু রাস্তায় আছি এটাই কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছি। আমি আমার জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, এটা আমাদের আসিফ ভাই যে আছেন, আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাই মন্ত্রণালয়টা পড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওইদিকে পিছনে আসলে কতদূর করছি এটা তো আমিও বলতে পারছি না, আপনারা পাচ্ছেন না। যদি ওইদিকে এরপরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়, যদি এটা করে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল পড়ে গেছে আমি মনে করবো। কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এদিকে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের ভেবে ফেসবুক পেজ থেকে জানিয়েছেন, এই ধরনের নরকীয় অঘটনা বাংলাদেশের স্বাধীনতা 53 বছর এই প্রথম, যা আমাদের সকলকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, দেশের মধ্যমণি সচিবালয় উত্তেজনা বিরাজমান করলেও এবার তা প্রভাব ফেলতে যাচ্ছে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কেও। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। বাংলাদেশকে তথাকথিত হিন্দু নির্যাতন ও মন্দির ভাঙ্গার জন্য দায়ী করে শাস্তি দেওয়ার পন্থা হিসেবে দিল্লির কাশ্মীর গেটের অটো পার্টস ব্যবসায়ীরা নিয়েছেন জোট পরিকল্পনা।
যেখানে ভারত থেকে বাংলাদেশে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির ব্যবসায়ীরা। उसने तुरंत ही फैसला लिया कि हम लोग व्यापार बांग्लादेश से बंद कर देंगे। দিল্লিতে অবস্থিত অটোমোটিভ পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে তাদের অ্যাসোসিয়েশনের আওতায় প্রায় 20,000 দোকান রয়েছে, যার মধ্যে 2,000 দোকান সরাসরি বাংলাদেশের সাথে ব্যবসা করে এসছে। এখন তাদের ধারণা বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তারা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত সকল গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়বে। এছাড়া ভারতের ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারের প্রতিবেদন অনুযায়ী ভারত থেকে প্রতি মাসে গাড়ির যন্ত্রাংশ হিসেবে 1,000 কোটি টাকার লেনদেন হয়ে থাকে বাংলাদেশের। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের অনেক ব্যবসায়ীর অনেক অর্থ বাংলাদেশে আটকে আছে বলে জানা যায় প্রতিবেদন থেকে, যার ফলেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবার সম্মতি নিয়ে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গণঅভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশকে নিয়ে বেশ উদ্বেগ ভারতের। এছাড়া ভারতীয় মিডিয়ার প্রচারিত মিথ্যাচার তো আছেই। এমন অবস্থায় ব্যবসায়িক খাতেও ভারতের এমন কঠোর সিদ্ধান্তের কঠিন জবাব দেওয়া উচিত বলে মনে করছেন নেটিজেনরা। ভারতের সিদ্ধান্ত অনুযায়ী দিল্লি থেকে গাড়ির কোনো যন্ত্রাংশ বাংলাদেশে আসবে না, তবে তাদের সিদ্ধান্তকে এবার স্বাগত জানিয়ে বিকল্প আমদানির ব্যবস্থা করা যেতে পারে বলে ধারণা অনেকের। এছাড়া ভারতের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ভারতের অটোমোটিভ পার্টসের জন্য একটি বড় বাজার। মাসে যেখানে 1,000 কোটি টাকার পার্টস লেনদেন হতো, এতে করে বাংলাদেশের রপ্তানি বন্ধ করলে ভারতেরও বড় একটি বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হবে, যা বাংলাদেশকে যথাযথ মর্যাদা দেওয়ার কথা ভাবতে বাধ্য করতে পারে ভারতকে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ। কয়েক মাস আগে যারা মেট্রো রেল পুরাইছে তাদের হাতে বাংলাদেশের সচিবালয় সুরক্ষিত থাকবে এটা ভাবলেন কি করে? বাংলাদেশের পাবলিক তো সেদিনই বোকা বনে গেছে যেদিন এদেশ থেকে লিডারকে তাড়িয়ে সন্ত্রাসীকে বসানো হয়েছে দেশ পরিচালনা করার জন্য। সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিচালিত এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটকে ইচ অ্যান্ড এভরি ব্যক্তি এই সচিবালয়ে অগ্নিকাণ্ডের দায়ভার নিতে হবে। প্রত্যেকটা ব্যক্তি এর সঙ্গে যুক্ত, কেউ দায় এড়াতে পারে না, কেউ না। ওই যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সেও না, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেও না, হাসনাতো না, সার্জিসও না। তারা যে তাদের ভাগ বাটোয়ারায় টানাপোড়েনের কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে রীতিমতো মিসইউজ করতেছে, এর দায়ভার তাদেরকেই নিতে হবে। কি ভেবেছেন সাধারণ মানুষ, ঠেলা গাড়িওয়ালা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা তাদের ট্যাক্সের টাকায় আপনারা সচিবালয়ে বসে আয়েশ করবেন? তাদের বিশ্বাস অর্জন করে সচিবালয়ে বসে দালালি করবেন? আর কত করবেন বাংলাদেশটাকে নিয়ে? ভাই দয়া করে এবার ক্ষান্ত দেন। যখন যে দলই আসে সে দলই এসে এই দেশটাকে ধর্ষণ করে। বাংলাদেশ কি সকল দেশের রানী হয়ে ভুল করছে? সবসময় নিজের দেশের শাসকদের মাধ্যমেও ধর্ষিত হবে, বিশ্বের কূটনৈতিক আগ্রাসনের মাধ্যমেও ধর্ষিত হবে। বাংলাদেশটাকে কি পাইছেন কি আপনারা? জনগণ তো সেদিনই বোকা হয়ে গেছে যেদিন এদেশ থেকে লিডার চলে গেছে আর সন্ত্রাসীরা এসে শাসক হিসেবে আমাদের মাথার উপরে এসে বসেছে। সেদিনই এদেশের মানুষ, এদেশের জনগণ বোকা হয়ে গেছে, বোকা বনে গেছে। এখন আর নতুন করে কি বোকা বানাবেন? কয়েক মাস আগে যারা মেট্রো রেলে আগুন দিছে তারা আজকে আপনার সচিবালয় সুরক্ষিত রাখবে এটা আপনারা ভাবলেন কিভাবে? সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত পর্যন্ত টাকার ভাগ বাটোয়ারা চলে। যেই এখন বিশ্ব রাজনীতির পট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না, অমনি শুরু হয়ে গেল প্রমাণ লোপাটের কর্মযজ্ঞ। তারই একটা অংশ হচ্ছে এই সচিবালয়ে আগুন দেওয়া। আজকে পাকিস্তান মুসলিম লীগের নেতা সরাসরি বাংলাদেশ এবং পাকিস্তানের মুদ্রা একক মুদ্রা করার দাবি জানায়। শুধুমাত্র নির্ভয়ে এই দাবিটা জানাইতে পারে এই ধরনের কালপিট অন্তর্বর্তীকালীন সরকারের কারণে। এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারকে এই সচিবালয়ে অগ্নিকাণ্ডের পুরো দায়ভার নিতে হবে। এদেশে আসলে হচ্ছেটা সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়, যেখানে খোদ সচিবালয়েরই নিরাপত্তা নাই? সাধারণ মানুষ চলবে কিভাবে? সাধারণ মানুষ বাঁচবে কিভাবে? কিভাবে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে চলবে? দিন দিন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এর দায় কে নেবে? যেখানে খোদ সচিবালয়ই অরক্ষিত। চাবি আপনার, ভবন আপনার, চাবি আপনার, সিসিটিভিও আপনার। আপনার বউ প্রেগনেন্ট হইলো, দোষ ফ্যাসিস্ট সরকারের?
এই ধরনের ঠাট্টা মশকরা জনগণের সাথে না করলেই কি নয়? এটা কোন ধরনের মশকরা হচ্ছে সাধারণ মানুষের সাথে? সাধারণ মানুষকে একটু মুক্তি দেন, প্রকৃত ঘটনা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করুন। ভাই সাংবাদিকদের পাশ আছে, তাও সচিবালয়ে ঢুকতে পারতেছে না। উন্নত মানের সিসিটিভি বসানো আছে সচিবালয়ে, তাও সিসিটিভি ফুটেজ কেন পাবলিকলি প্রচার করা হচ্ছে না? অথচ মুখে মুখে বলছেন আওয়ামী লীগ সরকারের দোসররা করেছে, তারা এই বাংলাদেশে এসে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। ভাই ওরা ওদের নিজেদের পিঠ বাঁচানো নিয়ে ব্যস্ত, ওরা তোমার সচিবালয়ে আসবে আগুন লাগাইতে না? সার্কাসের কথা বলো। রাজনীতিতে সার্কাস একটু কম করে কইরো। সাধারণ মানুষকে সত্যটা জানাও, সাধারণ মানুষের সামনে সত্যটা উপস্থাপন করো। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিবে কোন দলকে ভোট দিবে কোন দলকে দিবে না, তাও ইলেকশন আসলে। তবে তুমি অন্তর্বর্তীকালীন সরকারের চামচা হইয়া এইটা বলতে পারো না যে আওয়ামী লীগ সরকারের দোসর এসে আগুন লাগাইছে। চাবি তোমার কাছে, পুরা মন্ত্রণালয়, পুরা রাষ্ট্রের দায়িত্ব তোমার কাছে, পুরো সচিবালয়ের দায়িত্ব তোমার কাছে, তোমার সিসিটিভি ফুটেজও তোমার কাছে। তাহলে তুমি কিভাবে বলো আওয়ামী লীগ সরকারের দোসর সচিবালয়ে আগুন লাগাইছে? সাহস থাকলে সিসিটিভি ফুটেজ প্রচার করো, প্রকাশ করে দাও। কারণ সচিবালয়ে যে সিসিটিভি নাই এটা তো আর বলতে পারবে না, কারণ সরকার কিন্তু উন্নত মানের সিসিটিভি সচিবালয়ে লাগিয়েছে। সেই হার্ড ডিস্ক কই, সেই ফুটেজ গুলো কোথায়? বের করো। সাধারণ মানুষকে ভোদাই ভাবলে চলবে না, সাধারণ মানুষকে ভোদাই বানানো চলবে না। সাংবাদিকদের পাশ আছে, তবুও মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন? হাটে হাড়ি ভেঙে যাবে? গতকালকে যেই ফায়ার ফাইটারটা ট্রাক চাপায় মারা গেল, তার ফ্যামিলি আছে না? তার ফ্যামিলি তো শোকের মাতম মানাচ্ছে। অথচ তোমাদের ভাগ বাটোয়ারার প্রমাণ লোপাটের চক্করে একটা সাধারণ জীবন চলে গেল। বাহ, সুন্দর। মানুষের জীবন বাংলাদেশে এত সস্তা হয়ে গেছে, এত সস্তা। এইভাবে আর কত হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পেরোতে হবে? এটার জন্য স্বাধীন করেছিল বাংলাদেশ ৭১ সালে। এটার জন্য যে দিনে দুপুরে নিরাপত্তাহীনতায় খোদ সচিবালয় পড়বে, সাধারণ মানুষের কথা তো বাদই দিলাম। এটার জন্য হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। এটা কি ধরনের পাগলামো ছাগলামো চলতেছে? সুষ্ঠু তদন্ত চাই। আর ডিফেন্স বাহিনী যারা আছে এরা বহির্সূত্রের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করবে, আর পুলিশ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, আইন শৃঙ্খলা যেটা সেটা দেখবে। সেটা না হয়ে এখন আমরা দেখতেছি কি খোদ আর্মি রুলস ভেঙে বাংলাদেশের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করতেছে। খোদ নৌবাহিনী আসতেছে কোথায়? ওই যে সচিবালয়ের সামনে পাহারা দেওয়ার জন্য। কেন? বাংলাদেশের কি রাষ্ট্রীয় কাঠামো নাই? পুলিশ এগুলোর জন্য রেসপন্সিবল। সেই পুলিশ বাহিনীটার কোমর ভেঙে দিয়ে, বেসমেন্ট ভেঙে দিয়ে পঙ্গু করে রেখে দিয়েছেন। এখন যে পুলিশগুলোকে মেরে ফেলেছেন, গণহত্যা করেছেন, সেই পুলিশগুলোর পরিবারকে আজও পর্যন্ত সরকার কোনো কম্পেনসেশন দেয় নাই। এই পরিবারগুলো চলে কিভাবে? খোঁজ নিয়েছেন একবারও? নেন নাই। এরা কি দেশের জন্য জীবন দেয় নাই? যেই মানুষগুলোর কাছে বিপদে পড়লে আপনি যাবেন, মধ্যরাতে যদি বিপদে পড়েন যাবেন কোথায়? থানায় তো। সেই মানুষগুলোকেই পিটিয়ে মারছেন আপনি। ওই মানুষগুলো সারা রাত জেগে পাহারা দেয় বলে আপনার আমার মতো সাধারণ নাগরিক নিশ্চিন্তে 15 বছর ঘুমিয়ে কাটিয়েছিলাম। নিশ্চিন্তে, কোনো চিন্তা ছিল না। চিন্তা কাদের ছিল? ওই সন্ত্রাসী বদমাইশি যারা বহিঃসূত্রের টাকা খেয়ে নিজের দেশের সার্বভৌমত্ব নিয়ে টান দেয়, ওই সমস্ত গোষ্ঠীর ভয় ছিল। সাধারণ মানুষের কোনো ক্ষতি হতো না। আজকে এই পরিস্থিতি, দেশের অভ্যন্তরীণ পর্যায়ে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এই সচিবালয়ের আগুন তার প্রমাণ। গত বুধবার সচিবালয়ের যে নিবাস, মানে যেখানে সচিবরা বসবাস করে, সেখানেও একটা ফ্ল্যাটে আগুন লাগছে। তাহলে এই নিরাপত্তার দায়ভার কার? এই নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার? অবশ্যই সরকারের। যে সরকার নিজেই জঙ্গিবাদের সাথে যুক্ত, সেই সরকার কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে? এখন সেটাই প্রশ্নের বিষয়। কিছু হইলেই ফ্যাসিস্ট সরকার এটা করছে। ভাই মুলা খাবা তোমরা, পাত দিবা তোমরা, দোষ হবে ফ্যাসিস্ট সরকারের। তোমাদের যে যোগ্যতা নাই, তাহলে কি তোমরা নিজেরাই সেটা প্রমাণ করতেছো না? তো যোগ্যতা না থাকলে পদ হোল্ড করে রেখে কি দরকার? ছেড়ে দাও, পদত্যাগ করো। এই দেশ চালানোর মতো অনেক দেশপ্রেমিক আছে পুরো বাংলাদেশে। জনগণের সাথে কোনো সার্কাস চলবে না। আমরা সচিবালয়ের অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে সেটার জবাবদিহিতা চাই। আদারওয়াইজ সাধারণ মানুষ সবাই খাজনা ট্যাক্স বন্ধ করে দিবেন। কেউ ট্যাক্স দিবেন না, কেউ খাজনা দিবেন না। দেখি চলে কিভাবে। ইতিমধ্যে ডলারের সংকট শুরু হয়ে গেছে। কেন হবে এটা? বাংলাদেশে এই যে সামনে রমজান মাস, জিনিসপত্র যদি প্রপারলি আমদানি করতে না পারেন, তাহলে রমজান মাসে তো এদেশে দুর্ভিক্ষ লাগবে। মানুষ টাকা আছে কিন্তু কিনতে পারবে না, কারণ ওই যে ডলার নাই, আমদানি করবেন কি দিয়ে? অভ্যন্তরীণ পর্যায়ে পাবলিকের হাতে তো টাকা আছে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে ডলার নাই। তাহলে কি এটারে সমন্বয় করবেন কিভাবে? আপনারা কেন এই বিষয়গুলো, জনসম্পৃক্ততার বিষয়গুলো কেন আপনারা ইগনোর করে যাচ্ছেন? আমি বুঝি না।
তাহলে জনগণকে যখন ইগনোর করবেন, জনগণও ইগনোর করবে আপনাদেরকে। কেউ খাজনা ট্যাক্স দিবেন না, কেউ দিবেন না। দেখি এরা চলে কিভাবে, কেউ দিবেন না। এইভাবে চলে না, এইভাবে একটা দেশ চলে না। বিচার বিভাগ আজকে স্বাধীনতা নাই, আজকে স্বাধীনতা নাই পুলিশ প্রশাসনের ভিতরে। পুলিশ প্রশাসন রীতিমতো প্রতিনিয়ত ভয়ে ভয়ে ডিউটি করতেছে। এরকম হবে কেন? দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনের দায় কি সাধারণ জনগণকে নিতে হবে? যদি সাধারণ জনগণকেই নিতে হয়, তাহলে সাধারণ জনগণের মাথা বিক্রি করে চলা বন্ধ করেন, সাধারণ জনগণকে স্যাটিসফাইড করে তারপর রাষ্ট্রীয় এবং রাজনৈতিক পট পরিবর্তন করেন। এটাই বাস্তবতা। এইভাবে বাংলাদেশ চলে না, এইভাবে একটা দেশ চলতে পারে না, যেখানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তার বালাই নাই, যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভয়ে ভয়ে দিন কাটায়, কখন জানি আমি আততায়ীর হাতে খুন হই। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে ঢাকা শহরে বসবাস করা মানুষের সংখ্যা এখন অনেক। কেন হবে এই ধরনের পরিস্থিতি? বিগত 15 বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। কখনো কোনো সাধারণ মানুষ রাস্তাঘাটে ছিনতাইয়ের কবলে পড়ার ঝুঁকিতে কি দিন পার করছেন? করেন নাই। যাও একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা হতো, পুলিশ কিন্তু দ্রুত অ্যাকশন নিত। কিন্তু এখন পুলিশ কোনো অ্যাকশনই নিবে না। কারণ কি? কারণ আপনার ছিনতাইকারীকে ধরতে যায় ওই ছিনতাইকারীর শত্রু হবে পুলিশ। কেন করবে পুলিশ? কারণ আপনিই তো আবার হুজুকে এসে এই পুলিশের গায়ে হাত তুলবেন। তাহলে পুলিশ আপনার পাশে কেন দাঁড়াবে? আমাকে বুঝান। আপনার ব্যাপার আপনি সামলান, তখন পুলিশ এইভাবেই করবে। ওর সরকারি চাকরি করেও বেতন পাচ্ছে, শেষ। তা এখন আপনি যখন বিপদে পড়বেন যাবেন কার কাছে? পুলিশের কাছে। সেই পুলিশকেই আপনারা মাথা ফাটায় দিলেন। এমনও নৃশংস ফুটেজ আছে, আমি ইউটিউবে দিতে পারতেছি না, শুধুমাত্র স্ট্রাইক আসবে বলে। পুলিশকে হ্যান্ডকাপ পরায়া, মানে ওর হ্যান্ডকাপ ওর হাতে লাগায়া ওকে ল্যাংটা করে পিটায়া মারা হয়েছিল 5ই আগস্টের সময়। কেন? এই পুলিশগুলো তো কোনো না কোনো ফ্যামিলির সন্তান, সরকারি চাকরি করতে আসছে, আপনারা সেবা দিতে আসছে। এই পুলিশগুলোকে আপনারা মেরে মেরে তাদের কনফিডেন্স লেভেলটাকে ভেঙে ফেলছেন। আপনারা আবার সেই পুলিশের কাছে শৃঙ্খলা দাবি করেন। যারা শৃঙ্খলা বজায় রাখবে তাদেরকে হত্যা করে আপনারা নতুন দেশে কোন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চান? দোষ দেন অমুক দলের, দোষ দেন তমুক দলের। আরে ভাই, নিজে ভালো হন আগে। আপনি নিজে ভালো হইলে পুরো সমাজ ভালো হবে। খালি মাইনছেড়ে দোষ দিয়ে তো লাভ নাই, নিজে ভালো হন। একটা কথা পরিষ্কার বলে রাখি, পাকিস্তান থেকে যে বাংলাদেশ পাকিস্তানের একক মুদ্রার প্রস্তাব দেওয়া হয়েছে, এটা যেন কখনো বাস্তবায়ন না হয়। ইতিমধ্যে পাকিস্তান হাই কমিশনের অনেক গুপ্তচর স্পাইরা এটা নিয়ে কাজ করছে। আমি অনুরোধ করব সচেতন মহলের কাছে, আপনারা সজাগ থাকুন। বাংলাদেশ এবং পাকিস্তানের মুদ্রা ভুলেও এক করা যাবে না, একক করা যাবে না। যদি এটা হয়, আমার দেশের যতটুকুই সম্পদ আছে, অর্থনৈতিক সম্পদ, ওই যে 71 সালে খোকলা করে রেখে গেছিল না, একেবারে জিরো করে রেখে গেছিল না, এই সরকার জিরো করে রেখে যাবে, সেই দিকেই যাচ্ছে। তো পাকিস্তান হাই কমিশন যেই একক মুদ্রা নীতির প্রস্তাব নিয়ে ইতিমধ্যে সচিবালয়ে দৌড়ঝাঁপ করতেছে, এ বিষয়ে খেয়াল রাখুন। আর যেই নথিগুলো পুড়ে গেছে, ওই নথিগুলো কি কি নথি ছিল, সেই বিষয়গুলো আপনারা জনগণের সামনে প্রচার করুন যে এই সমন্বয়করা এই প্রমাণ লোপাট করতে চাইছে, ওরা এই করছে 4 মাসে, এই প্রমাণ লোপাট করার জন্য এই যে আগুনটা দিছে, এটা আপনারা জনগণের সামনে উপস্থাপন করুন। যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ভাই ব্রাদাররা আছেন, সচিবালয়ে জব করতেছেন। আরেকটা বিষয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ইউনূস সরকারের কাছে জানতে চেয়েছে যে শেখ হাসিনা যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির প্রমাণ তথ্যাদি দেন। ইউনূস সরকার বিগত 3 মাস ধরে এত সরকারের দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, শেখ হাসিনার দুর্নীতি, জয়ের দুর্নীতি, এই দুর্নীতি সেই দুর্নীতি বলে 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 যে মুখে ফেনা তুলে ফেলছে এবং শ্বেতপত্র প্রকাশ করছে। শ্বেতপত্র অনুযায়ী প্রমাণগুলা দিতে তো পারে নাই বিগত 3 মাসে। আগুন তো লাগলো আজকে, তাহলে তার আগে কি হয়েছে? তো শুধু শুধু ওই যে বললে চলবে না যে প্রমাণ লোপাটের জন্য ছাত্রলীগ আগুন দিছে। সমন্বয়করা মিথ্যা কথা বলতেছে, এটা এখন প্রমাণিত। সুতরাং এদেরকে ঝেঁটিয়ে বিদায় করার দায়িত্ব জনগণের। জনগণ খুব শীঘ্রই এদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে। ধন্যবাদ। সময় টিভির মালিকের উপরে চাপ সৃষ্টির একটা খবর সামনে এসছে আমাদের। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা যারা হাসনাত আব্দুল্লাহর নাম তার সাথে জড়িয়েছে এবং যা যা ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি যারা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে কথা বলতে চাই। আসলে ওখানে কি ঘটেছে আমরা এর মধ্যে জেনে গেছি এবং এর অনেকগুলো ডাইমেনশন আছে। প্রথম ডাইমেনশনটা একটু বলে নেই, সেটা হলো আমাদের দেশের মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ করেনি, which is very surprising। একটা মিডিয়ার ওপরে যে ধরনের ঘটনা ঘটেছে, সাংবাদিকদের চাকরিচ্যুতির কথা এসছে, সেটা এই দেশের কোনো মিডিয়া পাবলিশ করেনি। আমাদের দেশের মিডিয়া এখনো মানে সিদ্ধান্তহীনতা বা আমরা এভাবে বলবো আত্মবিশ্বাসহীনতায় ভুগছে বা সাহসের অভাবে ভুগছে। আমরা সরকারি দিক থেকে কোন রকম কোন চাপ কারো উপরে আছে বলে জানি না, এবং আমি জেনে বলছি এটা যে সরকার চায় মিডিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে একদম খোলাখুলি কাজ করুক।
কিন্তু না, আমরা জনাব হযরত আব্দুল্লাহ এবং সময় টিভিকে নিয়ে যে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এটা আমি ফেসবুকে প্রচুর আলোচনা দেখেছি, এন্ড আই ওয়াজ ওয়েটিং যে এটা কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আসবে, সো এটার অথেন্টিসিটি নিয়ে আমার আর সন্দেহ থাকবে না এবং তখন আমি কথা বলবো। কিন্তু আমি দেখলাম এটা হলো না। সাম্প্রতিক সময়ে আমার হাতে যেটা আসলো, বাংলা আউটলুক একটা নিউজ, আসলে একদম তারা অন্য সূত্র থেকে নিয়ে করেছে, বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারন্স, এবং এএফপি রেফারেন্স আছে। তারপর যেহেতু এটা আছে, সেই কারণেই আমি এটা নিয়ে কথা বলতে চাইলাম। আমাদের দেশের মিডিয়া এখনো কিসের ভয়ে আছে তাদের আসলে বলা দরকার। এটা যদি সরকার না হয়, তারা কি ছাত্রদেরকে, যারা মুভমেন্টের নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে ভয় পাচ্ছেন? আমি এটা একটু জানতে চাই, এটা একটু বুঝতে চাই, কারণ একটা ভয়ের ব্যাপার আছে বলে জনাব হযরত আব্দুল্লাহ প্রমাণও করেছেন। আমি এভাবে বলবো। আমি জনাব হযরত আব্দুল্লাহর কথা পরে আসছি, তার আগে ওইখানে যারা যারা আছেন তারা কি বলছেন সেটা একটু শুনি। বেশ কয়েকজনকে চাকরিচ্যুতি করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নাই। সাংবাদিক ওমর ফারুক সময় টিভির একজন সিনিয়র এডিটর ছিলেন, তিনি বলেন 5 জনের মধ্যে তিনি ছিলেন, কারণ ছাড়াই বরখাস্তের চিঠি পেয়েছেন তিনি। ফারুক এএফপি কে বলেন, টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের কয়েকজনকে স্টেশনের বৃহত্তর ভালোর জন্য পদত্যাগ করার জন্য অনুরোধ করেছিল। আমরা সিদ্ধান্তের জন্য একটা ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ কোনো কিছু দিতে অস্বীকার করে। এদিকে সময় টিভিতে ছাঁটাই হওয়া আউটপুট এডিটর আরিফুল সাজ্জাদ এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, কর্তৃপক্ষ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় এক নেতা তাদের হুমকি দিয়েছে, সময়ের 10 কর্মীকে চাকরিচ্যুত করতে হবে, না হলে তারা বাঁচতে পারবে না। তিনি আরো লেখেন, সিএ প্রেসিং সহ অনেকের সাথে কথা বলেছেন, তারা আশ্বস্ত করেছেন কোনো বিবেচনাতে এই ধরনের কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। আমরা বিনিয়োগকারীদের সেটা জানাই। তারপরও রবিবার সিটি গ্রুপ ওই তালিকা থেকে 5 কর্মীকে ফোন কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়। আমি আর বাকি অংশ আমার জন্য জরুরি না, তারা কেউ কেউ কি কি কাজ করেছেন সেগুলো বলেছেন। প্রতিবেদনে বলা হয়, আমি এই প্রতিবেদনের হযরত আব্দুল্লাহর অংশে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হযরত আব্দুল্লাহ গত 17 ডিসেম্বর প্রায় 15 থেকে 20 জন শিক্ষার্থীকে নিয়ে সময় টেলিভিশনের বিনিয়োগকারী সিটি গ্রুপের অফিসে যান। হযরত এএফপি কে বলেন, আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রোপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল। হাসনাত বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতা কট্টর সমর্থক, কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না, কিন্তু সাংবাদিকদের বরখাস্ত করার তালিকা হস্তান্তরের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেন। আমি হাসনাতের এই জায়গাটা আবার পড়ি, ভীষণ রকম সমস্যা আছে তার এই মন্তব্যে। আমি জানি না হাসনাত বিবেচনা করে দেখেছে কিনা যে তিনি কি বলেছেন, নাকি তিনি ভেবেছেন এটা নিয়ে নিউজ হবে না। উনি বলছেন, হযরত এএফপিকে বলেন, আমার মন্তব্য নিয়ে সময় টেলিভিশন প্রোপাগান্ডা ছড়াচ্ছিল এবং একটি পতিত রাজনৈতিক দলের মতামতকে স্থান দিচ্ছিল। মানে উনি ওনার ওখানে যাওয়া জাস্টিফাই করছেন। তার মানে যদি কেউ কাউকে কারো বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, আপনার যদি হ্যাডাম থাকে, আপনি দলবল নিয়ে গিয়ে সেখানে চাপ দেবেন। এই তো হাসনাত আসলে সিম্পলি তাই দেখাতে গেছেন। হাসনাত বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতার কট্টর সমর্থক, কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। না, সংবাদপত্রকে নিরপেক্ষ থাকতে হবে না, এটা একেবারে ভুল ধারণা হাসনাত। স্নেহের হাসনাত, আমি এদের সবাইকে আমি খুবই পছন্দ করি এবং শ্রদ্ধা করি। আমি এই কথাটা বলছি, এই ছাত্ররা এই সময় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ছিল, তো আমি তারা আমার বয়সে অনেক ছোট হলে আমি ওদেরকে শ্রদ্ধা করি। তো হাসনাতকে যেটা বলতে চাই, সংবাদপত্র নিরপেক্ষ থাকতে হবে না, এটা একেবারে ভুল পারসেপশন। সংবাদপত্র ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ছড়াবে না, এটা শিওর। এটা অপরাধ। মিসইনফরমেশন আমরা ছাড় দিতে পারি, কিন্তু ডিসইনফরমেশন সংবাদপত্র ছড়াবে না। কিন্তু সংবাদপত্রটি নিরপেক্ষ হতে হবে না। সংবাদপত্র তার একটা এডিটোরিয়াল স্ট্যান্স রাখতে পারে, সম্ভব, এটা অসম্ভবের কিছু না। সে কার পক্ষে কথা বলবে? হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কিনা, কিভাবে বলবে, সেটা নিয়ে আমরা এখন একটা প্রশ্ন করছি, which is valid। আমি একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি। একটা গণতান্ত্রিক পরিবেশে একটা সংবাদপত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ধারণ করতে পারে। হ্যাঁ, এই আওয়ামী লীগের সমর্থন করা, আওয়ামী লীগকে সমর্থন করা, একটা মাফিয়া রেজিমকে সমর্থন করা, একটা ডিফারেন্ট ডিসকাশন, ডিফারেন্ট সিচুয়েশন, সেটা নিয়ে প্রশ্ন করতে পারি। কিন্তু তারপর তিনি বলছেন, তাই তিনি দাবি করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখেন না, মানে উনি দাবিও করতে পারেন, আর সাংবাদিকদের পদচ্যুতির ব্যাপারে কোনো কথা নেই। মানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার বিরুদ্ধে কারো কিছু যদি আমার পছন্দ না হয়, মিথ্যা প্রোপাগান্ডা জনাব হাসনাত আব্দুল্লাহ বলছেন, কে এটা ডিটারমাইন করবে, কে এটা নিয়ে কথা বলবে, কে এটা ঠিকঠাক করবে? মানে আমি যে কেউকে বলে দিলাম আপনি আমাকে নিয়ে মিথ্যা কথা বলছেন, আপনি আমাকে নিয়ে মানে অবমাননাকর মন্তব্য করছেন। মানে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানেটা কি? একটা সালিশি থাকে। এই জন্য স্টেটের প্রয়োজন আসলে মূলত সেই জায়গায়,
মূলত সেই জায়গায় সে আসলে একটা সালিশ, বিবাদমান পক্ষ থাকে, একে অপরের বিরুদ্ধে নানান রকম সংকট থাকে, তখন সে সালিশ করে, সে দুজনের মধ্যে বিবেচনা করে, বিচার করে একটা সিদ্ধান্ত জানায়। এজন্যই রাষ্ট্রের প্রয়োজন। আর না হলে এটা মগের মুলুক কিংবা মবের মুলুক, ইদানিং বলা হয় না, আমি মগের মুলুক খুব বলতাম আওয়ামী লীগের, আর এখন ছোট মাঝারি বড় বিভিন্ন রকম মবের মুলুক তৈরি হচ্ছে। এগুলো খুব ভয়ঙ্কর কথা, খুব ভয়ঙ্কর কথা। জনাব হাসনাতের সাথে আমি একটা শোতে, জনাব খালেদ মহিউদ্দিনের সাথে ছিলাম, হাসনাতকে আমি সেখানে সেই শোতে বলেছিলাম, তারা যখন এগুলো করেন তারা দিনের শেষে এই সরকারের ক্ষতি করেন। যে সরকার পেরে উঠছে না, এই সরকারের নিয়ন্ত্রণ নেই, ফলে তারা বিভিন্ন জায়গায় নানান সালিসিতে যান, নানান রকম আলোচনা করেন, নানান মধ্যস্থতার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে নানান রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। ওনার তো কোনো অথরিটি নেই, ওনার কোন রকম কোনো অথরিটি নেই, বরং জনাব হাসনাতের যথেষ্ট যোগাযোগে সরকারের সাথে আছে, তার বন্ধুরা সরকারের উপদেষ্টা আছেন, এমনকি যে টিভি চ্যানেল, যে মন্ত্রণালয়ের অধীন, সেটার নেতৃত্ব তাদের বন্ধুরা যারা রাজপথে তাদের সহযাত্রী ছিলেন। কোন অভিযোগ যদি থাকে কি কি ব্যবস্থা নেয় সেটা তারা নিতে পারেন। সময় টিভি নোংরা একটা টেলিভিশন চ্যানেল ছিল, কোনো সন্দেহ নাই। আমাকে যারা রেগুলারলি শোনেন তারা জানেন আমি বলেছি যে এই চ্যানেলে আমি কোনোদিন, এবং 71 দুটো চ্যানেলের সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন টকশো করতে যাবো না। ইদানিং যাচ্ছি, ইদানিং তারা আমাকে ডাকছেন। কিন্তু সময় টিভিতেও যদি এই ধরনের সমস্যা থাকে, যদি সমস্যা আছে, আসলে আমি এটাও মনে করি যে সময় টিভিতে পতিত আওয়ামী লীগের লোকজন আছে এবং যারা তাদের কোনো না কোনো ফর্মে এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে, এটাও আমি অস্বীকার করি না। কিন্তু যেটা জরুরি কথা, সেটাকে কিভাবে আমরা ডিল করব, সেটার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং একটা সরকারি পলিসি তৈরি করতে হবে, করার মাধ্যমে সেটা এর ভিতরে এটা তো রেস্কিউ টিম ওইখানে রেস্কিউ করতে হবে, এটা আগুন নিভানোর জন্য কাজ করতে হবে। যা শুনলাম আধা ঘন্টা 1 ঘন্টা নাকি ঢুকতেই পারে না এই ভিতরে, তো আগুন তো পুরো একদম সব ছাই হয়ে যাওয়ারই কথা। ওই কক্ষগুলোতে আগুন লাগানো হয়েছে, বিশেষ করে আসিফ সাহেব, নাইদ সাহেব যে মন্ত্রণালয়গুলো দেখতেছেন, এসব মন্ত্রণালয়ে নাকি স্পেসিফিক আগুনটা লেগেছে। তো এটা তো বিশ্লেষণ করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যেটা পরিকল্পিত কি না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা বাংলাদেশের এটাকে একটা হার্ট বলা চলে, হৃৎপিণ্ড। হ্যাঁ, এইখানে আগুন লেগেছে, আগুন নির্বাপন ব্যবস্থা এত দুর্বল থাকবে কেন? ভিতরেই তো ফায়ার সার্ভিসে একটা ইউনিট থাকবে অলওয়েজ। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে গেটগুলা করা হয়েছে, এখানে কিছু ইঞ্জিনিয়ারিং কিছু ত্রুটিও আছে। গেট দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি নাকি ঢুকতেছিল না, যার ধরুন ঢুকতেই নাকি গাড়ি অনেকটা লেট করে ফেলেছে। তো এই সমস্ত কিছু বিবেচনা করলে বন্ধের দিন রাতের বেলা আগুন এবং স্পেসিফিক কিছু কক্ষে কিছু মন্ত্রণালয় আগুন, এটা অনেকটাই বোঝার অবকাশ থাকে না যে এটা পরিকল্পিত। হ্যাঁ, আর 2 নম্বর কথা হচ্ছে স্পেসিফিক কিছু রুমে যেহেতু লেগেছে, ওইখানে অনেক গুরুত্বপূর্ণ নথি আছে, আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই নথিগুলা যদি পুড়ে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন যা হওয়ার তাই হয়েছে, বা যা টার্গেট করা হয়েছিল সেটাই করা হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আরো অনেক কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত। যারা এখানে ছিল বা লাস্ট পর্যন্ত যারা অফিস করেছিল, এসব মন্ত্রণালয়ে যারা ছিল, এদেরকে মনে হয় যে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যে তারা কি রকম অবস্থায় এখানে বন্ধের আগে রেখে গেছে বা কিভাবে কি হলো। আমার মনে হয় এইভাবে যদি বিশ্লেষণ করা হয় তাইলে রহস্যটা উদ্ঘাটন করা যেতে পারে। আর আগুন লেগেছে একদম উপরের ফ্লোরগুলোতে, নিচের গুলোতে কিন্তু কিছু হয় নাই, যেখানে মানব শূন্য। তো এটা আসলে আরো কঠিনভাবে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে এটা অতি দ্রুত রহস্য উদ্ঘাটন করা উচিত। কি কি ক্ষতি হয়েছে, কি কোন কোন ডিপার্টমেন্টে লেগেছে, এগুলি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। এতে করে আমরা যারা আছি সাধারণ দেশের জনগণ, তারাও বিষয়গুলো জানতে পারবো। হ্যাঁ, আর কোন কোন বিষয়গুলা এর ভিতরে ইনক্লুড ছিল, ক্ষতির পরিমাণটা কিরকম, এগুলো তাড়াতাড়ি। এটা তো অবশ্যই বোঝা যায় প্রশাসনের ভিতরে যারা আছে বিগত ফ্যাসিস্টের আমলে 16-17 বছরে যারা চাচ্ছিল না যে গভর্নমেন্টটা স্টেবল করুক, বা যে সমস্ত ফাইলগুলা কাগজপত্রগুলা থাকলে তাদের জন্য হুমকি মনে হচ্ছিল, পরিকল্পিতভাবে তারাও লাগাই দিয়ে থাকতে পারে। এটা মানুষের আন্দাজ, আমাদেরও আন্দাজ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।